বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নেতাকর্মীদের অনুরোধ করেছেন যে নির্বাচন সরকার পতনের লক্ষ্যে এক দফা আন্দোলন যেন বিএনপি করে এবং সেখানে আর কোনো দাবি বা নির্বাচনের কোনো প্রসঙ্গ যেন যোগ না করে। তাহলে এখন আওয়ামী লীগের ভেতরে যখন নির্বাচনের প্রস্তুতি চলছে তখন গয়েশ্বর রায়ের বক্তব্য থেকে এটি স্পষ্ট যে বিএনপি আসলে এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট সিদ্ধান্তে উপনীত হতে পারেনি, না নির্বাচন প্রশ্নে না আন্দোলন প্রশ্নে। তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলো কি করছে? সব মিলে দেশের রাজনৈতিক পরিস্থিতি কি এখন তাহলে নির্বাচন কেন্দ্রিক, নাকি নির্বাচনকে ঘিরে অন্যান্য কার্যক্রম কেন্দ্রিক? কি ঘটছে চারদিকে? আসুন আলোচনা করি জনতন্ত্রে গণতন্ত্রে। আবে আনোয়ার সাদি, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আমন্ত্রিত অতিথি আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, সিপিবির কেন্দ্রীয় সম্পাদক জনাব রুহিন হোসেন প্রিন্স এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব রবিউল আলম রবি। আলোচনা শুরু করছি জনাব রবিউল আলম রবি, আপনাকে দিয়েই। আওয়ামী লীগ মোটামুটি নির্বাচনের ব্যাপারে তাদের প্রস্তুতি শুরুই করেছে বলা যায়, তাহলে বিএনপি কি এখনো সিদ্ধান্তহীনতায়? হাস্যকর, আওয়ামী লীগ নির্বাচিত যে প্রক্রিয়ায় আছে তার অর্ধেক সময়ে পার করেনি, আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এটাই একটা প্রতারণা রয়েছে এর মধ্যে, এবং এর মধ্যে ষড়যন্ত্র রয়েছে, এর মধ্যে জবাবদিহিতার অভাব আছে, দায়িত্ব জ্ঞানহীনতার অভাব রয়েছে। বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে সংকট আছে, নির্বাচন প্রক্রিয়া ভেঙে পড়েছে, ভোটাররা ভোট বর্জন করেছে, নির্বাচন কমিশন একটিও ক্রেডিবল নির্বাচন করতে সক্ষম হয় নাই। সব দল, সব শ্রেণী পেশার মানুষ বলছে বাংলাদেশের নির্বাচন হয় না, শুধু তফসিল ঘোষণা করে গেজেটে নাম প্রকাশ করে জনপ্রতিনিধি তৈরি হচ্ছে। এই রকমের অবস্থায় এই সংকট থেকে উত্তরণের কোনো ব্যবস্থা না করে উনারা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছেন। এই ধরনের নির্বাচন প্রক্রিয়ার কথা বলা, সংকট সমাধান না করে রাষ্ট্র, আমি আবারও বলছি, রাজনীতি এবং জনগণের সাথে প্রতারণা যেটা আওয়ামী লীগ করছে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাপনার যে সংকট আছে তা উত্তরণ করে ক্রেডিবল নির্বাচনের প্রক্রিয়া প্রতিষ্ঠিত করে, সেটা প্রয়োজনে সংবিধান সংশোধন করে, প্রয়োজনে সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন করে, সব দলের সমান সুযোগ নিশ্চিত করে, ভোটারদের ভোট দেওয়ার উন্মুক্ত পরিবেশ প্রতিষ্ঠিত করে এই নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এবং সেটি যত সময় পর্যন্ত হবে না তত সময় পর্যন্ত বাংলাদেশের নির্বাচন জনগণ মানবে না, জনগণ হতে দেবে না, জনগণ অংশ নেবে না। রাজনৈতিক দল হিসাবে তা প্রতিষ্ঠিত করবার জন্য যে সংগ্রাম আছে, যে দায়িত্ব আছে জনগণের প্রতি, আমরা তা করছি এবং তা অব্যাহত থাকবে। আর এটা আবার প্রতিষ্ঠিত হয়েছে, আমি আবারও বলি, 2014 আমরা নির্বাচন বর্জন করেছি, নির্বাচন ছাড়া সরকার হয়েছে। 2018-তে নির্বাচনে থেকেছি, আগের রাতের নির্বাচিত সরকার, মানে ভোট দিয়ে সরকার গঠন করা হয়েছে। অর্থাৎ এখন কোন প্রক্রিয়ায় আর সরকারের প্রতি আস্থা নেই, অন্তর্বর্তীকালীন সরকার লাগবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, বাংলাদেশের মানুষ তাই বিশ্বাস করে। সেটি না করে বাংলাদেশের মানুষের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগকে আর প্রতারণা করতে দেওয়া হবে না, আর মানুষকে ভোটের সুযোগ থেকে আর বঞ্চিত করতে দেওয়া হবে না। জি, জনাব রবিউল আলম রবি, আমি আপনার কাছে আসবো। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, যে নির্বাচনী প্রক্রিয়ার ভেতর দিয়ে আপনারা নির্বাচিত হয়ে, আপনি নিজেও নির্বাচিত হয়েছেন, সংসদে বিরোধী দলের আসনে বসেছেন, জনাব রবিউল আলম রবি বলছেন যে সেই প্রক্রিয়াটি ভেঙে পড়েছে। কি বলবেন আপনি? নিজেকে একটু আনমিউট করে নেবেন কাইন্ডলি। জি, আমি রবিউল ভাইয়ের সাথে কিছু অংশে আনমিউট, হ্যাঁ জি, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, আমি রবিউল ভাইয়ের সাথে কিছু অংশে সহমত, কিছু অংশে দ্বিমত পোষণ করব। তার কারণ, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। জি, দ্বিমত পোষণ করব। তার কারণ হচ্ছে যে 30শে ডিসেম্বর ইলেকশনটি হয়েছে, এই ইলেকশনের সাথে আগের ইলেকশনের পার্থক্য হচ্ছে এই ইলেকশনটা অংশগ্রহণমূলক ছিল। অর্থাৎ বাংলাদেশের সকল দল কিন্তু 18 সালের ইলেকশনে অংশগ্রহণ করেছে। এখন সকল দল সর্বশক্তি নিয়ে অংশগ্রহণ করেছে কিনা, এখন নির্বাচন করতে গেলে ভোটের তফসিল থেকে নির্বাচন ঘোষণা গেজেট পর্যন্ত যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় প্রায় 18 থেকে 16টি ধাপ আছে। এই 18 থেকে 16টি ধাপ যে কোনো দল, যে কোনো প্রার্থীকে সর্বোচ্চ, আই রিপিট, সর্বোচ্চ শক্তি দিয়ে এক্সারসাইজ করতে হয়, তাহলে সেই নির্বাচনে জয়ের সম্ভাবনা থাকে, জনমত প্রতিফলিত হওয়ার সম্ভাবনা থাকে। এই 18 ধাপের মধ্যে কোনো একটা ধাপে আপনি যদি হাল ছেড়ে দেন, তাহলে সেই নির্বাচনের ফলাফলটা জনমত মানে দলের পক্ষে আসবে না। আপনি দেখবেন
মনোনয়ন জমা দেওয়ার দিন বিএনপির পক্ষে যে ব্যাপক জোয়ার ছিল বিএনপি অধ্যুষিত এলাকায়, ভোটের 3 দিন আগে সেই উৎসাহ ছিল না। ভোটের আগের দিন 300 আসনের মধ্যে কোনো আসনে প্রার্থীকে খুব একটা সক্রিয় দেখা যায়নি। ভোটের দিনও বিএনপির অনেক প্রার্থীকে সক্রিয় দেখা যায়নি। ভোটের দিন বিএনপির পার্টি অফিসে যে একটা প্রপার ব্রিফিং হবে, আওয়ারলি ব্রিফিং, 1 ঘন্টা পর পর 2 ঘন্টা পর পর, সেটা হয়নি। ভোটের পরের দিন বা অনেক দিন পর্যন্ত যে একটা স্ট্রাকচার ব্রিফিং 300 আসনে কোথায় কি হয়েছে, এটা এখন পর্যন্ত বিএনপি কোথাও করেনি। এবং মির্জা ফখরুল সাহেব নিজেই তো 11টা 12টায় বললেন ভোট সুষ্ঠু হচ্ছে। নাও বিএনপি 7টা আসন পাওয়ার দল না, আমি আপনার এই বিষয়টা রবিউল ভাইয়ের সাথে একমত। এই যে বিএনপি মাত্র 7টা আসন পেয়েছে, এ কারণে বলা যায় যে নির্বাচনে আরো বেশি আসন বিএনপির পাওয়ার কথা ছিল। কেন পেল না বিএনপি? বাংলাদেশে নির্বাচন করতে গেলে যে প্রক্রিয়ায় জয়ী হতে হয়, যে সকল শক্তি প্রদর্শন করতে হয়, পয়সা খরচ করতে হয়, কর্মীকে উজ্জীবিত করতে হয়, সে সমস্ত কাজ বিএনপি 300 আসনে করেছে বলে আমার মনে হয় না। নাও এখন নেক্সট ইস্যুতে আসেন, কেয়ারটেকার গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার। আপনার কাছে এই প্রসঙ্গে আমি একটু পরে আসব। আমাদের সঙ্গে জনাব আমিনুল ইসলাম আমিন যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব রবিউল আলম বলছেন যে এই মাঝামাঝি সময়ে এসে আওয়ামী লীগ এখন যে নির্বাচনের কথা বলছে এবং দলের ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, এর ভিতরে ষড়যন্ত্র এবং প্রতারণা লুকিয়ে রয়েছে। জনাব আমিন, কি মনে করেন আপনি? হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে নিউজ 24 দর্শক যারা অনুষ্ঠান দেখছেন এবং উপস্থিত আছেন 3 বিজ্ঞ আলোচক, সবাইকে আমার শুভেচ্ছা। এখন রবিউল আলম যেটি বলছিলেন আমি প্রথম দিকে শুনিনি, আপনার কাছ থেকে জানতে পারলাম যে এটা প্রতারণা। তো আমি জানতে চাইবো যে কিভাবে বললে উনি প্রতারণা নয় সেটা বুঝবেন। এখন শুধু এটা রবিউল আলম সাহেবের একার বক্তব্য না, আপনি যদি গত 2009 সালের পর থেকে বিএনপির ছোট বড় মাঝারি যে কোনো ধরনের নেতার সাথে কথা বলে, প্রত্যেকেরই একটা কথা, এগুলো সব আওয়ামী লীগের সাজানো। তাহলে সবকিছু যদি আওয়ামী লীগ এত সুন্দর করে সাজাতে পারে, তাহলে এটা কি রাজনৈতিক দল হিসেবে তাদের জন্য চরম ব্যর্থতা নয় যে সেটা মানুষকে তারা বুঝাতে পারছে না? আর তারা যেটা দাবি করছেন প্রতিদিনই জনগণ আমাদের পক্ষে আছে, মানুষ তাদের পক্ষে আছে, সরকারের ভিত্তি নড়বড় হয়ে গেছে, তাই যদি হয় তাহলে তারা যে গত 12 বছর যাবৎ লাগাতার নানা আন্দোলনের ডাক দিচ্ছেন, আবার কখনো কখনো রাজনৈতিক আন্দোলনের নামে নির্বিচারে মানুষকে পুড়িয়ে হত্যা করছেন, অগ্নি সন্ত্রাস করছেন, তাদের কোন আন্দোলনে মানুষ রাস্তায় নামে না কেন? তারা বলবেন পুলিশ নামতে দেয় না। আমি এই কথাটি বারবার বিএনপি নেতৃবৃন্দের কাছ থেকে জানতে চেয়েছি এবং আবারও জানতে চাইব। সেটি হচ্ছে 2001 থেকে 2006 সাল পর্যন্ত যতদিন জনাব শেখ রবিউল আলমের দলটি ক্ষমতায় ছিল, ততদিন আমরা যতবারই রাস্তায় নামতে গিয়েছি, আমি যদি আওয়ামী লীগের এক একজন নেতার কথা বলি, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, মতিয়া চৌধুরী, আসাদুজ্জামান নূর, সাবির হোসেন চৌধুরী থেকে শুরু করে ইভেন রাশেদ খান মেনন, দিলীপ বড়ুয়া, তাদেরকে যেভাবে রাস্তায় পুলিশ একেবারে গরুর মতো করে পিটিয়েছে এবং মতিয়া চৌধুরীর মতো একজন মানুষকে যেভাবে আপনার রাসেল স্কয়ার এবং ফার্ম গেটে। জি জি, তিনি লাঞ্ছিত হয়েছেন, বলুন। না, আমরা ওনার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছি। জনাব রহিন হোসেন প্রিন্স, বিএনপি দাবি করছে যে সরকারের যে নির্বাচন প্রস্তুতি আছে তার ভিতরে প্রতারণা এবং ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে, কিন্তু বিএনপিতেও আমরা দেখতে পাচ্ছি যে তারা এখনো কোনো একক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি, অর্থাৎ এখনো তারা এই বিষয়ে প্রস্তুতি পর্বে রয়েছে। তাহলে রাজনৈতিক পরিস্থিতি কি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে, আলোচকদেরকে শুভেচ্ছা এবং যারা শুনছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, রাজনীতিতে আপনি খালি আওয়ামী লীগ আর বিএনপি কি বললো এইটা যদি জাজ করতে যান, তাহলে আমার মনে হয় যে আসল জায়গাটা তারা হয় না। কারণ আমরা একটা বাস্তবতা দেখছি অনেকদিন ধরেই, যে পরস্পর পাল্টাপাল্টিটা হয় এবং সেই পাল্টাপাল্টির মধ্যে নিঃসন্দেহে অনেকগুলো সত্য কথা আছে, বাস্তব কথা আছে, এটা আছে। কিন্তু প্রকৃতপক্ষে একটা ইস্যু তার আদায় করার যে জায়গাটা, আমার বিবেচনা আমরা কমিউনিস্ট পার্টিরা সেইটাই ভাবি। আমি সেটাই আপনাকে বলতে চাই। ধরুন, এই যে মুহূর্তে আমি কথা বলছি, আমাদের সেন্ট্রাল কমিটির মিটিং কদিন আগে হয়ে গেল। আমরা আগামী 28 তারিখে দেশব্যাপী একটা কর্মসূচি করেছি। আজকেও দেখবেন
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের কমরেডরা তারা কিন্তু বিভিন্ন স্লোগানে দিবস পালন করেছে বা কর্মসূচি পালন করেছে। আমি ঢাকার কথা বলি, হয়তো পত্র পত্রিকা আসবে না, কিন্তু আজকে যে কর্মসূচিগুলো পালিত হয়েছে তার একটা বিরাট অংশ জুড়ে ছিল যে দ্রব্যমূল্য যে বেড়ে যাচ্ছে তার ক্ষেত্রে আমরা আগামী 28 তারিখে 3টা পয়েন্টকে সামনে রেখে একটা আশু প্রোগ্রাম দিয়েছি। আমি এই কথাটা বলছি এর মধ্য দিয়ে আমাদের আইডিয়াটা বোঝা যাবে। আমরা একটা বলেছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনজীবনের সংকট দূর করতে হবে। আমরা আরেকটা বলেছি যে মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আমরা আরেকটা দাবিতে বলেছি ঘুষ, দুর্নীতি এবং লুটপাটের বিরুদ্ধে গণসংগ্রাম করে তুলতে হবে। তার মানে এইটা হচ্ছে একটা আশু দাবির প্রশ্ন চলে আসে। এবার আসি, যদি ধরেন এখন যদি আলোচনাটা আপনি মাঝের দাবি আমরা যেটা বলছি যে ভোটাধিকার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, গণতন্ত্রের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অনেকদিন ধরে এইগুলো অনুপস্থিত। জনগণ যথাযথভাবে ভোট দিতেও পারে না, যথাযথভাবে দাঁড়াইতেও পারে না এবং গণতন্ত্র অনুপস্থিত। এখন আমাদের সামনে এই মুহূর্তে ইমিডিয়েট কোশ্চেন দেখুন যে নির্বাচন কমিশন আছে আমরা জানি যে তাদের উপরে ভরসা করার কোনো কারণ নেই। এই একটা নতুন নির্বাচন কমিশন গঠন হবে, তাহলে আমার বিবেচনায় যে একটা আলোচনা আমরা অনেকদিন ধরে বলছি যে কেন এখনো একটা আলাপ আলোচনা শুরু করা হচ্ছে না যে কিভাবে আমরা একটা নির্বাচন কমিশন গঠন করতে পারি। আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি যে গতবারে যেটা করেছিলেন সার্চ কমিটি এবং যেভাবে করেন আমাদের অভিজ্ঞতা হচ্ছে সেটা ফেল করেছে, এটা কোনো কি বলে যথাযথ ভালো ফল বয়ে আনে নাই। সুতরাং এটা একটা সংবিধানের অধীনে কিভাবে নিয়ে আসা যায় এবং কিভাবে এর মধ্য দিয়ে আমরা একটা ভালো নির্বাচন কমিশন পেতে পারি। একই সাথে আরো দুইটা আলোচনা আমরা মনে করি, একটা হচ্ছে নির্বাচনকালীন সময়ে যখন আমরা করব তখন সরকারটা কি হবে, অর্থাৎ যারা ক্ষমতায় থাকে তারা কি কাজ করবে। আর সবচেয়ে বড় যে প্রশ্ন যে সংসদ নির্বাচনের নামে যেটা আমরা করি এবং যারা সংসদটা আমরা নির্বাচিত করি, ধরুন এখানে আমাদের সাথে যিনি আছেন আমি জানি না উনি আজকে সকাল থেকে হয়তো ঘুরছেন, কিন্তু সংসদদের প্রধান কাজই কি আইন প্রণয়ন করা এবং কি বলে যে রাষ্ট্রযন্ত্র রক্ষণাবেক্ষণ প্রধান কাজ। কিন্তু আমার ধারণা এখনকার সিস্টেম অনুযায়ী ওনাদের কিন্তু যারা প্রকৃতপক্ষে হয়তো বা আছেন কিন্তু সংসদ সদস্যরা এলাকায় ত্রাণ দেওয়া থেকে শুরু করে স্কুল কমিটি পর্যন্ত সব জায়গাতেই এটি প্র্যাকটিস, শুধু তো তারা আইন প্রণয়ন করে থেমে থাকে না। না আমি বলছি এইটাই, তাহলে এই প্র্যাকটিসটা কেন হচ্ছে? আমি বলছি দেখবেন যে ওনাদের সময় কিন্তু ওই জায়গাগুলোতে চলে যাচ্ছে। তাহলে এখানে আমাদের সংবিধানেই কিন্তু বলা আছে স্থানীয় সরকারের যে কথা, সেই জায়গাটা যদি আমরা ঠিক মতো করতে পারতাম এটা লাগতো না। যার জন্য আমরা বলেছি যে সংসদ নির্বাচনের জন্য যেমন এখন বলা আছে একক নির্বাচনী এলাকায় জনগণের প্রত্যক্ষ ভোটে হতে হবে, আমরা বলেছি এই জায়গাটা একটু পরিবর্তন করে নিয়ে আসা দরকার, যেমন সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন করা দরকার। সংখ্যানুপাতিক পদ্ধতিতে যদি আমরা করতে পারি তাহলে দল তারা যে নির্বাচনে যাদেরকে ক্যান্ডিডেট করবেন এবং যাদেরকে নির্বাচিত করবেন তারা দেখবেন সংবিধানের এই দায়িত্ব পালন করতে পারবে এবং পার্লামেন্টে আপনি আরো ধরেন নানা মতের মানুষকে এইখানে সমাবেত করতে পারবেন। অর্থাৎ সিপিবি নির্বাচনের পদ্ধতি বদলে দেওয়ার পক্ষে, তাই তো? নিঃসন্দেহে আমি আপনার কাছে আমি আসব, প্রবর্তন সহ অন্যান্য সংস্কারের আলোচনার আমি আপনার কাছে আসছি। জনাব রবিউল আলম রবি, আপনি যে বলছেন যে সরকারের নির্বাচন প্রস্তুতির ভেতর ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে বলে আপনার আশঙ্কা, আপনার এই আশঙ্কার সাথে জনাব আমিনুল ইসলাম আমিন মোটেও একমত নয়, কি বলবেন আপনি? আমি আশঙ্কা বলছি না, দৃশ্যমান বলছি। সরকার যে প্রক্রিয়া নির্বাচন করছে, ক্ষমতাশীল দল মানে উইন, এবং ক্ষমতাশীল দলকে ক্ষমতায় থাকার জন্য যা যা প্রক্রিয়া আছে তারা করে নিচ্ছে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, এটা প্রতিষ্ঠিত। আমি শঙ্কার কথা বলছি না। আমি খুবই কষ্ট পেয়েছি শামীম হায়দার পাটোয়ারির কথা শুনে। তফসিল ঘোষণার পর থেকে 18টি ধাপ আছে নির্বাচনের ফলাফল পর্যন্ত, কিন্তু সেই ধাপগুলি প্রতিষ্ঠিত করার দায়িত্ব কার? নিশ্চয়ই রাষ্ট্রের। রাষ্ট্র তা করেছিল বিগত নির্বাচনে। রাষ্ট্র যদি করে থাকে তাহলে 66% আসনে কিভাবে নির্বাচনের আগে রাত্রে ভোট হলো, কিভাবে শত শত কেন্দ্রে শতভাগ ভোট পড়লো, হাজার হাজার কেন্দ্রে 99.99% ভোট পড়লো। শামীম হায়দার পাটোয়ারি একটা কথা বলেনি। মনে রাখা দরকার, নির্বাচন যুদ্ধ নয়, নির্বাচন হচ্ছে মানুষের অধিকার, রাজনৈতিক দলের অধিকার। ধরেন উনি বলছেন 18টি ধাপে আমরা যুদ্ধ করতে পারিনি, ধরে নিলাম। একজন স্বতন্ত্র প্রার্থী, তার তো শক্তি থাকে না, সে তো যুদ্ধ করতে চায় না, সে অধিকার প্রতিষ্ঠিত করতে চায়। তার কি নির্বাচনে উইন করার অধিকার থাকবে না? তার কি সাধারণ মানুষের ভোট পাওয়ার অধিকার থাকবে না? এটা কি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে দখলের রাজনীতি হবে, দখলের যুদ্ধ হবে? এই যে আমরা নির্বাচনগুলিতে দেখেন ঢালাও ভাবে আমাদের প্রার্থিতা বাতিল করা হচ্ছিল, তারপর আমরা নির্বাচনে থেকেছি। আমাদের হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে তফসিল ঘোষণার পর থেকে, তারপর আমরা নির্বাচনে থেকেছি। আমাদের প্রার্থীরা অ্যাসল্টে ঢাকায় চলে আসছে, এলাকায় ঢুকতে পারিনি, তারপরও থেকেছি। আমাদের ধরেন নির্বাচনের দিন সকালবেলা যারা গিয়েছে কেন্দ্রে, পুলিং এজেন্টগুলি গ্রেফতার করে নিয়ে গিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভূতের মধ্যে থেকে, তারপর নির্বাচনে থেকেছি।
তারপরও আওয়ামী লীগ 30 তারিখ পর্যন্ত অপেক্ষা না করে 29 তারিখ রাত্রে নির্বাচনটা করে ফেলেছে। শামীম হায়দার পাটোয়ারি তা নিয়ে একটা কথা বলেন নাই। এই শামীম হায়দার পাটোয়ারি কিন্তু আমি নিজে শুনেছি উপনির্বাচনে যখন তিনি প্রথম প্রার্থী হয়েছিলেন তার আসন থেকে আওয়ামী লীগ সব দখল করে নিয়ে গিয়েছিল, উনি বলছেন ভোটের কোনো পরিবেশ নাই, ভোটের কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের সাথে জোট করে পরবর্তীতে যখন এমপি হয়েছেন তখন তিনি এই কথাটাগুলি বলছেন। আমি কিন্তু শামীম হায়দার পাটোয়ারি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি, তিনি সাধারণত এভাবে বলেন না, কিন্তু কেন বললেন আমি আজকে বুঝতে পারলাম না। আমি আসছি, আবারও আমি আপনার কাছে আসবো, বিস্তারিত শুনবো। জনাব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, নির্বাচন যুদ্ধ নয় জনাব রবি বলছেন, কি বলবেন আপনি? আমি অবশ্যই থিওরিটিক্যালি রবিউল ভাইয়ের সাথে একমত, কিন্তু রাজনীতি ভোট তো বাস্তবতার আলোকে করতে হবে। যে আন্দোলন, যে যুদ্ধ, যে প্রেসার 293টি আসনে বিএনপি ভোটের দিন পারেনি, সেই বিএনপি আন্দোলন করে সরকারকে মধ্যবর্তী ইলেকশনে বাধ্য করতে পারবে, এটা এই মুহূর্তে আমার কাছে বাস্তব প্রসূত মনে হচ্ছে না। সেক্ষেত্রে বিএনপিকে বিকল্প চিন্তা করতে হবে। বিএনপিকে ছাড়াই দেশের রাজনীতি চলবে, সামনের ভোট হবে, এই কাঠামোটা আমি কোনোভাবেই মানতে পারি না। কিন্তু সেখানে বিএনপি কিভাবে আসবে, কিভাবে বিএনপি তার অবস্থান করে নেবে, এটা বিএনপিকে চিন্তা করতে হবে। এবং আমি যে প্রথম ভোট করেছিলাম সেখানে অবশ্যই আমি অনিয়মের অভিযোগ তুলেছিলাম, কিন্তু আমি কিন্তু 71,000 ভোট পেয়েছিলাম, 20,000 ভোটে হেরে যাই। বিএনপি যে ভোটগুলো করছে অনেক ভোটে অনেক ব্যবধানে হেরে যাচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি, অনেক ক্ষেত্রে আমার মনে হচ্ছে 30 ডিসেম্বরের ভোটে বিএনপির একটা পর্যায়ে গিয়ে হয়তোবা, এটা আমি বলতে পারছি না, হয়তোবা বিএনপির ধারণা হয়েছে যেহেতু সরকার আওয়ামী লীগ আসছে আমরা এই ভোটটাকে মেলাইন করে দেব এবং এই ভোটটায় ফুল এফোর্ট দেব না। এই যে ফুল এফোর্ট না দেয় এর পেছনে অনেক কারণ আছে, ভোট যুদ্ধ না, অ্যারেস্ট হচ্ছে, প্রশাসন চাপ দিচ্ছে, সব ঠিক আছে, কিন্তু তারপরে বিএনপি ফুল এফোর্ট দিলে এর থেকে অনেক ভালো রেজাল্ট বিএনপি করতে পারতো। আমি ঠিক ওই অবস্থান থেকে মনে করি বিএনপির, আমার ব্যক্তিগত অভিমত, একটা ভুল হয়েছে। এবং 13 সালের নির্বাচনে অংশগ্রহণ না করা আমার ব্যক্তিগত অভিমত, বিএনপির একটা ভুল হয়েছে। এর ফলে কি হয়েছে, সমস্ত আসনে আওয়ামী লীগের এমপি হয়ে গেছে, যারা একবার এমপি হয়েছে তারা আবার দ্বিতীয়বার এমপি হচ্ছে, তারা আবার তৃতীয়বার এমপি হচ্ছে, তারা শক্তিশালী হয়ে গেছে, ধনশালী হয়ে গেছে। তাদের সাথে এখন আরেকটা প্রার্থী, সে যত জনপ্রিয় হোক, অর্থ শক্তি সামর্থ্যতে সে পেরে উঠছে না। এখন সেখানে প্রিন্স ভাই যেটা বলেছে, প্র্যাকটিক্যালি এই মুহূর্তে আমাদের নির্বাচন কমিশন সংস্কার নিয়ে আলাপ করা প্রয়োজন। তার মধ্যে শুধু ওই যে একটি আলোচনা করে একজন বিএনপি বলয় থেকে কমিশনার দিলাম, 3 জন আওয়ামী বলয় থেকে দিলাম এবং কাঠামোটা একই রয়ে গেল, এটাতে কোনো লাভ হবে না। এক্ষেত্রে মূল যেটি পরিবর্তন, আমি অনেকগুলো টকশোতে বলেছি, নির্বাচন কমিশনের সচিব মাস্ট বি ফ্রম নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনারদের মধ্যে 1-2 মাস্ট বি ফ্রম নির্বাচন কমিশন। আমরা অ্যাডমিন ক্যাডারের লোককে নিয়ে এসে সচিবদেরকে বানাচ্ছি নির্বাচন কমিশনের কমিশনার, এক্স সচিবদেরকে। আমরা নির্বাচন কমিশনের সচিবকে বানাচ্ছি অন্য একটি এডিশনাল সেক্রেটারি বা সেক্রেটারিকে। সো ইটস বিকাম এ সিজার টু সিজার হয়ে যাচ্ছে। আজকে দেখেন দুদুকে আমাদের সালাউদ্দিন পিন্টু ভাই একজন সাংবাদিক একটা স্ট্যাটাস দিয়েছে, যে বিশেষ করে দিচ্ছি, দুদুকের কমিশনার একজন আমলা, মেম্বার 2 জন একজন আমলা, 8 জন ডিরেক্টরের মধ্যে 7 জন ডিরেক্টর অ্যাডমিন ক্যাডারের। তাহলে কিভাবে আপনি দুর্নীতি প্রতিরোধ করবেন? অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আবারও আসবো। যারা আমিনুল ইসলাম আমিন, নির্বাচন যুদ্ধ নয়, কি মন্তব্য আপনার? আমি আসলে অনেকগুলো কথাই শুনতে পাইনি। নির্বাচন যুদ্ধ নয় বলতে এটা আমি এটা কনসেপ্ট আমার কাছে ক্লিয়ার না। নির্বাচন অবশ্যই যুদ্ধ, তবে সেটা অস্ত্র হাতে যুদ্ধ নয়। সেটা হচ্ছে কি মানুষের মন জয় করে, মানুষের অধিকার, মানুষের মানে ভোটাধিকার অথবা মানুষের সমর্থন পাওয়ার যুদ্ধ। এটা এখন যুদ্ধের ধরনটা ভিন্ন। এই জায়গায় এটা যুদ্ধ মনে করি বলেই জনাব শেখ রবিউল আলম যেটাকে বলছেন, যে উনি তো আরো ক্লিয়ার করলেন যে ওনার কাছে দৃশ্যমান, অর্থাৎ উনি আশঙ্কা প্রকাশ করছেন না। তাহলে আশঙ্কা যদি প্রকাশ না করে তারা যদি বুঝে ফেলে যে এটা স্পষ্ট যে আওয়ামী লীগ ছলনা করছে অথবা আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, তাহলে আওয়ামী লীগ তো ক্ষমতায় থেকে আওয়ামী লীগ কার বিরুদ্ধে সমালোচনা করবে, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, এটা জাতি জানতে চায়। আর আমি ওই সময় যে কথাটা বলতে পারিনি নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে, সেটা হচ্ছে আওয়ামী লীগের সামনে নির্বাচনের বিকল্প কি? আওয়ামী লীগ তো জনাব শেখ রবিউল আলমের নেতার মতো বন্দুকের নলের মুখে ক্ষমতা গ্রহণ করে দল করেনি। আওয়ামী লীগ তো 77 থেকে 81 সাল পর্যন্ত নিজের ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য এক রাতে শত শত নৌবাহিনী, সেনাবাহিনী অফিসারকে বিচারের নামে প্রহসন করে 1 মিনিটের মধ্যে ফাঁসি দিয়ে তাদের লাশটাও গায়েব করে নেই। আওয়ামী লীগ দল গঠিত হয়েছে ক্ষমতার বাইরে থেকে, মানুষের দাবিকে সংগঠিত করে সেই দাবিগুলো মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের সমর্থন নিয়ে
1954 সালে প্রথম যুক্তফ্রন্টের মাধ্যমে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসছে। এরপর থেকে আজ অবধি আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসছে প্রত্যেকবার নির্বাচনের মাধ্যমে এসছে, বরঞ্চ আওয়ামী লীগকে বন্দুকের নলের মুখে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে। শুধু তাই নয়, 2004 সালের 21শে আগস্ট বিএনপি নেতার সরাসরি তত্ত্বাবধানে 21শে আগস্ট একটি দলের নেত্রীকে তার দলের অন্যান্য নেতা সহ একেবারে শারীরিকভাবে নিশ্চিহ্ন করার জন্য যে ভয়ঙ্কর গ্রেনেড হামলা পরিচালিত হয়েছে, পৃথিবীর ইতিহাসে একটি রাজনৈতিক দলকে এভাবে সশরীরে নিশ্চিহ্ন করার কোন দৃষ্টান্ত নেই। বিএনপিকে আমরা কখনোই আমাদের রাজনৈতিক শত্রু মনে করি না, তারা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। আর রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক পরিকল্পনা থাকবে মোকাবেলা করা, সেটা রাজনৈতিক ভাবে। কিন্তু বিএনপির কোন নেতাকে মেরে ফেলে আমাকে ক্ষমতা দখল করতে হবে অথবা আমার পথ ক্লিয়ার করতে হবে, সেই রাজনীতি আওয়ামী লীগ করে না। সুতরাং আমি মনে করি যে জনাব শেখ রবিউল আলম যেটি বলছেন সেটি আমার বিবেচনায় যথার্থ নয় এবং বাকিটা মানুষ ঠিক করবে। ওনারা বারবার 2018 সালের পর থেকে রাতের নির্বাচনের কথা বলে, আমি বারবার তাদের বলে আসছি রাতে নির্বাচন হয়েছে, একটা ভিডিও ফুটেজ তারা সেটাও দেখাতে পারছেন না। আর যেমনটি জনাব পাটোয়ারি সাহেব বললেন যে এরপর থেকে আজ অবধি 30শে ডিসেম্বর 2018 নির্বাচনকে জাতির সামনে তারা ক্লিয়ার কি মেসেজটা দিয়েছেন। সুতরাং নিজেদের দুর্বলতা ঢাকার চেষ্টা না করে আরেকটি দলকে বারবার নানাভাবে অভিযুক্ত করা যাবে, কিন্তু আমি মনে করি না সেটা রাজনৈতিক দল হিসেবে তারা খুব সাফল্যের কাছাকাছি পৌঁছাবে। অনেক ধন্যবাদ। আপনার কাছে বিস্তারিত শোনার জন্য আরো একবার আসবো আশা করছি। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনিও বলছেন যে নির্বাচন পদ্ধতিতেই পরিবর্তন আনতে হবে। জনাব শামীম হায়দার পাটোয়ারি বলছেন যে নির্বাচন কমিশন থেকে লোক দিতে হবে। বিএনপিও তাদের কিছু সংস্কারের দাবি জানাচ্ছে, কিন্তু কারোর সঙ্গে কারো মিল নেই। আমার মনে হয় যে প্রথম দিকে আমার মিল খোঁজার দরকার নেই, আপনি মিল খোঁজার দরকার নেই। আপনি যদি সবার সাথে প্রথমে একটা চিন্তা করতে হবে যে আমরা সবার কাছে গ্রহণযোগ্য। সবার কাছে গ্রহণযোগ্য মানে আপনি সবার কথা শুনতে পারবেন তা না, আপনি শুনতে হবে সবার কথা, শুনে অন্তত পক্ষে এমন একটা জায়গা করতে হবে যাতে আপনি কি বলবো এক ধরনের জনমতের প্রতিফলনটা হয় এবং বাস্তবে একটা ভূমিকা পালন করতে পারেন। ধরুন 3টা পয়েন্টে আমি আলোচনা করছি, তার 3টার একটা জায়গায় আপনারা এখানে আসছেন। একটা বলেছি নির্বাচন পুরো ব্যবস্থা সংস্কার, একটা হচ্ছে নির্বাচনকালীন সরকার, আর একটা হচ্ছে নির্বাচন কমিশন। আচ্ছা ঠিক আছে, ইমিডিয়েটটা ধরলাম নির্বাচন কমিশনের প্রশ্ন। তা নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে গঠিত হবে। তাহলে এইবার আসেন যে গতবারও যে আমাদের যেটা সার্চ কমিটি গঠন করে যেভাবে হলো এবং যেভাবে দলগুলোর কাছ থেকে নাম চাওয়া হলো, যদিও সিপিবি তখন দ্বিমত করেছে বলে নাম দেয়নি, সেটা অন্য আলোচনা। তাহলে এটা কি গ্রহণযোগ্য হয়েছে? এই নির্বাচন কমিশন কি দায়িত্ব পালন করতে পারেনি? এবং পাটোয়ারি যেটা বলেছে আমি তার ওই পয়েন্টের সাথে খুবই একমত যে এইখানে যাকে দেখা গেল আপনি নির্বাচন কমিশন হয়তো অন্য জায়গা থেকে আনলেন, কিন্তু আপনি এখান থেকে আমলাদেরকে দিয়ে দিলেন এই জায়গাগুলোতে। তাহলে এই জায়গাগুলো আপনি যদি এখনই খোলা মনে আলোচনাগুলো করেন, এই আমরা যদি আলোচনা তুলি তাহলে দেখবেন এখন মিডিয়া, সোশ্যাল মিডিয়া নানাভাবে অন্য মানুষ ইনভলভ হচ্ছে। সেখান থেকে আমরা আমাদের কথাও পরিবর্তন করতে পারি, চিন্তার পরিবর্তন করতে পারি, করেই মানুষ যেটা চায় অধিকাংশ মানুষ সেই জায়গায় একটা করতে পারি। তাহলে সেইটা হবে কখন? যদি এইটা যে সরকার আছে তারা যদি এটা আন্তরিকভাবে মনে করে। আর সরকার যদি আন্তরিকভাবে মনে না করে তখন কিন্তু একটাই পথ থাকে, জনমত গঠন করে আমাদের যে মতের কথা বলি সেই মতের জায়গায় যাওয়া। হ্যাঁ, সেই চেষ্টা তো আমি তো মনে করি আমাদের করতেই হবে, কারণ সেইটা না হলে খুব আজকে বললাম আর কালকেই এটা একটা হয়ে যাবে, আমরা কিন্তু আলামতটা দেখছি না। কারণ এখানে ধরেন একটা আলোচনা হয়েছে নির্বাচন কি যুদ্ধ নাকি। আমাকে যদি বলেন আমি নির্বাচন যুদ্ধ মনে করি না, আবার নির্বাচনকে উৎসবও বলা উচিত না। নির্বাচন কিন্তু একটা দায়িত্বশীলতা, বড় দায়িত্বশীল কাজ। তাহলে সেই দায়িত্বশীলতা একদিনে আসবে এমন না, জনগণকে সেইখানে কিন্তু তুলে আনতে হয় এবং বিভিন্ন কাজের মধ্য দিয়ে তাকেও এখানে অভিজ্ঞতা সম্পন্ন করে তুলতে হয়। রাজনৈতিক দল অভিজ্ঞতার মধ্য দিয়ে তাদের ত্রুটি বিচ্যুতি কাটিয়ে উঠে এটা করতে পারে। তাহলে সেটা পারবে কখন? যদি নির্বাচনের নামে এটা হয় প্রকৃতপক্ষে মানুষ ঠিক মতো দাঁড়াতে পারছে। ঠিক মতো দাঁড়াতে শব্দটা একটু বলতে হয়, কারণ আপনি এখন টাকা না থাকলে, পেশি শক্তি না থাকলে এইগুলো না তো দাঁড়াইতে পারবেন না। শামীম হায়দার পাটোয়ারি কিন্তু ওই শুরুতে দেখবেন যে নির্বাচন করতে গেলে কি করতে হবে একটা কথা উনি বলে ফেলছেন। তাহলে সেইটা হচ্ছে দাঁড়ানোরও সমঅধিকার থাকতে হবে, একই সাথে ভোট দেওয়ার যাতে ভোট দিতে পারে নিশ্চিত করতে হবে। ভোট দেওয়ার পরে সেটা ঠিক মতো গুনে যাদের নাম প্রচারিত হবে তারাই যাতে দায়িত্ব নিতে পারে, সেই রকম একটা জায়গায় আপনি যাওয়ার মতো পরিবেশ যদি না করতে পারি তাহলে কিন্তু এই নির্বাচন মূল্যহীন হয়ে যায়। অনেক ধন্যবাদ। আপনার বক্তব্য
আপনার বক্তব্য খুবই স্পষ্ট, অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আমরা আমাদের বক্তাদের কাছে, আলোচকদের কাছে আরো বিশ্লেষণ বিস্তারিত শুনবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব রবিউল আলম রবি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলছেন যে বিএনপি গত নির্বাচনে তার সব শক্তি কাজে লাগায়নি। উনি ইংরেজিতে বলেছেন ফুল এফোর্ট দেয়নি। শামীম হায়দার পাটোয়ারি ওই জায়গা থেকে বলতেই পারেন, উনি যেখান থেকে দেখেছেন আর আমি যেখান থেকে করেছি দুটির মধ্যে তো পার্থক্য রয়েছে। নিশ্চয়ই নির্বাচন হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের মানুষের মন জয় করার যুদ্ধ, কোনো সুযোগ নেই, তাই না? চেষ্টা বা যুদ্ধ যাই বলেন না, কিন্তু আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থাপনার বিরুদ্ধে যুদ্ধ যদি আপনি আমাকে করতে হচ্ছে। এই কারণে যে রাষ্ট্র ব্যবস্থাপনাটা নির্বাচনকালীন সময়ে সরকারি দল দখল করে নিয়েছে, একপেশে হয়ে গিয়েছে, তার বিরুদ্ধে যুদ্ধ করা তো একটা রাজনৈতিক দলের কঠিন। সেক্ষেত্রে আমি বলছি যে এটা রাষ্ট্র মানুষের অধিকার, এটা প্রতিষ্ঠিত করার দরকার রাষ্ট্রের। এখন ভোট দিতে গিয়ে রাষ্ট্র ব্যবস্থাপনার বিরুদ্ধে আপনাকে যুদ্ধ করতে হবে, এটা তো কাঙ্ক্ষিত নয়। এবং রাষ্ট্র ব্যবস্থাপনা সরকারি দলের প্রার্থীকে উইন করার সব দায়িত্ব নিয়ে নেবে, এটা তো কাঙ্ক্ষিত নয়। আমিন ভাই বলছিলেন, জুমলা তো বলেন না, টিআইবির রিপোর্টে বলা হয়েছে স্পষ্ট ভাবে তারা 50টি আসনের মধ্যে 33টি দেখেছে, তাতে শতকরা 66% আসনে আগের রাত্রে ভোট হয়েছে। শামীম ভাইয়ের কথা খুবই ভালো, আমরা ফুল এফোর্ট দিয়ে ট্রাই করে তো নির্বাচন পর্যন্ত ছিলাম রে ভাই, বিকেল 5টা পর্যন্ত থাকার চেষ্টা করেছি, কিন্তু ভোট যে আগের রাত্রে হয়ে যাবে এটা তো ভাবনাও ছিল না। আর আগের রাত্রে যখন প্রশাসন ভোট দিয়ে ফেলে সেইটাকে ফুল এফোর্ট দিয়ে আটকানো যায়? এটা কলঙ্কজনক না, দুঃখজনক না, ধারণারও বাইরে না? সেটা তো আপনাকে বুঝতে হবে। আর এই যে নির্বাচন কমিশনের ফলাফল, তার মধ্যে তো আছে শতভাগ ভোট, এটা তো তথ্যপত্র দেওয়ার প্রয়োজন নেই, ঘোষিত ফলাফলের মধ্যে আছে। আরেকটা কথা আমিন ভাই বলছিলেন যে বিএনপির সিনিয়র নেতারা চেষ্টা করেন না। আমিন ভাই, বিএনপির সিনিয়র নেতারা সর্বোচ্চ চেষ্টা করেছে। আমাদের বিরুদ্ধে 1,02,000 মামলা, 36 লাখ লোক আমরা আসামি, আমাদের মহাসচিব 5 বার গ্রেফতার হয়েছে, আমাদের স্থায়ী কমিটির সকল নেতা কারারুদ্ধ হয়েছে, একাধিক মামলা, অসংখ্য মামলা। এই যে আমাদের হ্যাপি বলছিলেন মতি আপাত চেষ্টা করেছিলেন রাজপথে থাকার, আরে ভাই তখন তো রাজপথে নামা যেত, বাসায় থাকা যেত। এখন তো মোবাইল ট্র্যাকিং করে আগের রাত্রে গ্রেফতার করে নিয়ে আসা সিনিয়র নেতাদের, কর্মীদের তো খবরও নাই। আমরা কি আপনাদের মহাসচিব গ্রেফতার করেছিলাম জলিল সাহেবকে? আমাদের সবাই আপনাদের প্রেসিডেন্ট সদস্য একজন গ্রেফতার হয়েছে বলতে পারেন? হ্যাঁ, পুলিশ অনেক সময় লাঠিপেটা করেছে, আন্দোলন দমনের চেষ্টা করেছে, তার মধ্যে একটা রাজনীতি ছিল। এখন তো দমন, পীড়ন, নির্যাতন, নিষ্পেষণ, নিশ্চিহ্ন করার একটা প্রচেষ্টা ভাই। এইটা কথা বলতে চাচ্ছি যে এরকম ভাবে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করাটা খুব কঠিন ভোটের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য। এই জন্য একটা রাজনৈতিক সমঝোতা বলেন, ঐক্য বলেন এবং ক্রেডিবল নির্বাচনের পরিবেশ বলেন, প্রক্রিয়া বলেন প্রতিষ্ঠিত করা দরকার। সেক্ষেত্রে আমরা আহ্বান জানাচ্ছি। এখন আপনি যদি দখল করে বলেন, ক্ষমতা দখল করে আপনি মানে আন্দোলন করে হটান, কারণ আপনি বলতেই পারেন, কিন্তু যেদিন হটায় দিব তারপরের দিন কিন্তু এই কথা আর বলবেন না, তখন কিন্তু ব্যথিত হবে, তখন কিন্তু রাজনীতি ঝুঁকিতে পড়বে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, আওয়ামী লীগও ক্ষতিগ্রস্ত হবে। আমরা সেটা চাই না, আপনার কাছে কারোর জন্য মঙ্গল না। জি, জনাব আমিনুল ইসলাম আমিন, বিএনপির সময় রাজনীতি ছিল কিন্তু এখন নিশ্চিহ্ন করার চেষ্টা, জনাব রবিউল আলম বলছেন, কি বলবেন আপনি? রবিউল ভাই, আমি শুধু বলবো উনি একটু স্মৃতিরা রিওয়াইন্ড করুক। উনি বলছেন কেউ গ্রেফতার হয়েছিল কিনা। 23 বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কার্যালয়টি মূলত একটা হসপিটালে রূপান্তরিত হয়েছিল ক্ষতবিক্ষত নির্যাতিত আওয়ামী লীগ নেতা কর্মীদের চিকিৎসার জায়গা না থাকার কারণে। 23 বঙ্গবন্ধু এভিনিউতে যখন তৎকালীন বিরোধী দলের নেত্রী আজকের মাননীয় প্রধানমন্ত্রী পার্টি অফিসে থাকা অবস্থায় পুলিশ সেখানে ঢুকে নির্বাচনে কাঁদানে গ্যাস, রাবার বুলেট মেরে সেখানে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করা হয়েছিল। হ্যাঁ, এটা ঠিক। বিএনপি আবার ওই গ্রেপ্তারের খুব একটা বিশ্বাস করে না, তারা ডাইরেক্ট নাই করে দেওয়াতে বিশ্বাসী। সেই কারণেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 21শে আগস্ট এদেশে হয়। বাট শেষের দিকে জনাব রবিউল আলম যেটি বলছেন সেটি আমিও চাই। আমাদের রাজনীতি এমন একটা জায়গায় যাওয়া দরকার যেখান থেকে আমরা রাজনৈতিক দল একজন আরেকজনকে শত্রু ভাববো না, প্রতিপক্ষ ভাববো। আমরা রাজনৈতিক দল কাউকে শত্রু ভাবি না বলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 2008 সালের নির্বাচনে এই ভূমিধস বিজয় লাভের পরও আপনাদের নিশ্চয় মনে আছে সরাসরি বিএনপিকে পার্লামেন্টের ডেপুটি স্পিকার পদ অফার করেছিলেন।
এবং এই ধরনের অনেকগুলো ইতিবাচক দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো, কিন্তু বিএনপি তার জবাব আমাদের কিভাবে দিয়েছে? অথচ তার আগে 21 আগস্টের মতো ভয়ঙ্কর হত্যাকাণ্ড, ভয়ঙ্কর ঘটনা ঘটছে। তার আগে 92 সাল থেকে এই দেশে একেবারে কল্পিতভাবে শুধুমাত্র ব্যক্তিগতভাবেই শেখ হাসিনাকে মরমে মরমে ক্ষত বিক্ষত করার জন্য 15ই আগস্ট কল্পিত একটা জন্মদিন পালন করে এইভাবেই প্রতিহিংসা চরিতার্থ করা হয়েছে। উনি বলছেন যে কাউকে গ্রেফতার করা হয়নি। জনাব শেখ রবিউল আলম, গ্রেফতার করার দরকার নেই। আমি শুধু আপনার কাছে বিনয়ের সাথে জানতে চাই, কোন প্রতিহিংসায় আপনারা ছিলেন একটু ভাবুন। পৃথিবীর কোন দেশে কোন প্রধানমন্ত্রী একটি থানা উদ্বোধন করে না। বঙ্গবন্ধু কন্যা হিসেবে শেখ হাসিনাকে একটা বাড়ি দেওয়া হয়েছিল 2001 সালে। সেই বাড়িটিকে দখল করে ধানমন্ডি থানা বানিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী সেটা উদ্বোধন করেছিলেন। এই প্রতিহিংসার রাজনীতির পরে কিন্তু আর কাউকে গ্রেফতার করতে হয় না। আর উনি টিআইবির যে কথাটা বলছেন, আমি তাকে এই জায়গায় স্মরণ করিয়ে দিতে চাই। টিআইবি পরবর্তীতে তাদের এই রিপোর্ট নিয়ে স্পষ্টভাবে বলেছেন যে এই রিপোর্টটা আমাদের অনেক অসঙ্গতি ছিল। আর আপনি যদি সেটা দেখতে চান, যে কোনো একটা টক শোতে আমাকে বলবেন, আমি তারা যে রিজয়েন্ডার দিয়েছিল সেই রিজয়েন্ডারটা আমি আপনাদেরকে দেখাবো। অর্থাৎ তারাও সেখানে তাদের উপলব্ধি করতে পেরেছিল। জনাব আমিনুল ইসলাম আমিন, আপনার কাছে আমি আবার আসবো। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, রাজনৈতিক দল একে অন্যের প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী হবে কিন্তু শত্রু হবে না, সম্ভব? সেটাই আমরা এক্সপেক্ট করি, কিন্তু আসলে সেটা হচ্ছে না। এখন আমাদের প্রিন্স ভাই চমৎকার একটা কথা বলেছেন, আনুপাতিক ভোট। দেখুন, এরশাদ স্যারের বিরুদ্ধে অনেক কথা বলতে পারেন, কিন্তু উনি ওষুধ নীতি করেছেন, উপজেলা পরিষদ করেছেন, ওনার জীবদ্দশায় উনি দুটো কনসেপ্ট পেপার তৈরি করেছেন। একটা হচ্ছে আনুপাতিক ভোটের উপরে, আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার উপরে। আমি মনে করি এই দুটোই দেশের জন্য অসম্ভব 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 প্রয়োজনীয়। এবং যেটা রবিউল ভাই বললেন, বিপ্লব, যুদ্ধ, সিভিল ওয়ার, এটা একসময় হবে হয়তোবা, কিন্তু কবে হবে? অনেক দিন পরে হবে। ততদিন দেশ কিভাবে চলবে? ততদিন দেশ কি এভাবেই চলবে? না, ততদিন আমাদের আলোচনা করতে হবে ডেফিনেটলি। এটা আওয়ামী লীগকেও বুঝতে হবে যে বিএনপিকে আলোচনায় ডাকা প্রয়োজন, আমাদেরকেও ডাকা প্রয়োজন, প্রিন্স ভাইদেরও ডাকা প্রয়োজন। সবাইকে নিয়ে আলোচনা করে একটা মোটামুটি গ্রহণযোগ্য অবস্থানে আনতে হবে। সেখানে বিএনপি আওয়ামী লীগের দুটি ক্ষত আছে, 15ই আগস্ট, 21শে আগস্ট। এই দুটো ক্ষত হাতে নিয়ে আওয়ামী লীগ অতি উদার হতে পারে না যে আমার বাঙালি আমাকে মারবে, এবং সেরকম কোনো ঝুঁকি আওয়ামী লীগ নিতে পারবে না। তারপরও আমি মনে করি দেশের স্বার্থে, বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে সকল দল যেন রাজনীতি করতে পারে, সকল দল যেন ভোটে অংশগ্রহণ করতে পারে, সেই পরিবেশটা তৈরি করতে হবে। আমাদের এখন ভোট করতে গেলে প্রথম বাধা কি? আমি যে উপনির্বাচনগুলো কয়েকটা কন্ডাক্ট করলাম, প্রথম বাধা হচ্ছে জনগণকে বুঝানো যে আপনি ভোট কেন্দ্রে যান, ভোটটা হবে। এবং সেক্ষেত্রে জনগণ যেটা বলছে, ভোট যাকেই দিই নির্বাচন আগেই হয়ে থাকবে, ভোট দিয়ে লাভ কি, নির্বাচিত নৌকাই হবে। একটা প্রার্থীকে এগুলো কেন বোঝাতে হবে? কোনো প্রার্থীর তো এটা দায়িত্ব না। প্রার্থী ভোট চাবে, তার এজেন্ডা বলবে, জনগণ তাকে আইদার ভোট দিবে অথবা দেবে না। এবং জনগণও সাইলেন্ট রেভলিউশন করছে, তারা ভোট কেন্দ্র বর্জন করছে। যদি জনগণ ভোট কেন্দ্র বর্জন করে, প্রার্থীরা যদি প্রার্থীতা বর্জন করে, তাহলে রাজনীতির যে স্টেক হোল্ডার, এটা তো থাকছে না। আচ্ছা, জি, আপনি যে কথা শেষ করলেন জনাব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সে কথা নিয়েই জনাব রহিন হোসেন প্রিন্সের কাছে যাচ্ছি। প্রার্থী যদি প্রার্থিতা প্রত্যাহার করে, জনগণ যদি ভোট কেন্দ্র প্রত্যাহার করে, তাহলে আর নির্বাচনের দরকার কি? কথা তো ঠিকই। যদি প্রার্থী হয়ে দাঁড়িয়ে থাকা না যায়, আর যদি জনগণ ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলে ভোট কেন্দ্রে যেতে না চায়, তাহলে তো আসলে ভোট নামক জিনিসটাই থাকে। এটা তো আমার মনে হয় সহজ কথা। এখন আপনি যে এই ব্যবস্থাটায় আসবেন এবং এই পর্বের আলোচনায় যে আলোচনায় বলা, যে আমার ধারণা যে কারোর আমাদের দ্বিমত নাই, যে একটা রাজনৈতিক সহনশীল পরিবেশের কথা হলো, তা সেটা কখন পারবেন? আমি এই জিনিসটা একটু ভাবার জন্য অনুরোধ করছি। সেটা দেখুন, এখনকার ক্ষমতা, আগেও যারা ক্ষমতায় ছিল, আপনি কম বেশি পাল্লা নানাভাবে ভাবতে পারেন। এমনকি ক্ষমতাসীন দল এবং ভোটের বিবেচনায় বিরোধী দল বা একটু শক্তিশালী দল, এইসব দলের যারা নেতা নেত্রী হন, আমি সবার কথা বলছি না, বিভিন্ন জায়গায় একেবারে নিচ থেকে শুরু করে উপরের জায়গায় আপনি দেখবেন পদ পদবি এগুলো কিসে ব্যবহৃত হয়? সেটা কি ওই দলের যে নীতি আদর্শ সেটা প্রচারের জন্য ব্যবহার করা হয়? ওইটা কি ওই নীতি আদর্শ প্রচার করে নিজেদের পক্ষে লোক আনার জন্য ব্যবহার করা হয়, নাকি নিজেদের আধিপত্য বিস্তারের সাথে সাথে ওই পদকে ব্যবহার করে নিজের ব্যক্তিগত লাভালাভ এটা বিবেচনা করা হয়? এটা একটু হিসাব করেন। তাহলে প্রচলিত যে ব্যবস্থা,
বিশেষ করে যে অর্থনৈতিক কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে এই পদগুলোই হচ্ছে প্রধান ভূমিকা পালন করে তার স্বার্থ আদায়ের জন্য। তা আপনি যদি সেই জায়গা থেকে অর্থাৎ অর্থনৈতিক ওই কর্মকাণ্ডের জায়গা থেকে একে গুটিয়ে না আনতে পারেন, তাহলে কিন্তু ওইটা করা যাবে না। যেটা হচ্ছে অ্যাকচুয়ালি রাজনীতির কথা যদি বলেন, আপনি তত্ত্ব কথা হয়ে যায়, তবুও খালি মনে করাই দিচ্ছি এখানে, কারণ আমরা সবাই লেখাপড়া করা মানুষ, জানি আমরা যে রাজনীতি হচ্ছে উপরিকাঠামো, ভিত্তির কাঠামো হচ্ছে অর্থনীতি। আপনি ধরুন একটা পদ, সে আপনি কল্পনা থেকে আওয়ামী লীগ বিএনপি ঝেড়ে ফেলেন, যে দলই ক্ষমতায় থাকুক সেই দলের পদ ব্যবহার করে কোনো এ ধরনের লাভালাভের সুযোগ নাই। শুধুমাত্র দলের কি বলবো যে নীতি আদর্শ প্রচার করে দলের লোক বাড়াইতে হবে, বা অন্য কোনো দলে, এমনকি আমাদের দলে এই পদবি ব্যবহার করে লাভালাভের সুযোগ নাই, আমার নীতি আদর্শ জায়গাটা আনবো। তাহলে রাজনীতিটা হবে একটা কি বলে যে নীতি আদর্শের উপরে ভিত্তি করে, তাহলে আপনি এই যে সহনশীল পরিবেশটা চাইবেন, সেই জায়গাটা আনতে গেলে অর্থনীতির দুর্বৃত্তায়নটা বন্ধ করতে হবে। অনেক ধন্যবাদ। আমরা শেষ দিকে আছি, জনাব রবিউল আলম রবি, আপনার জন্য 1 মিনিট, আপনার শেষ কথাগুলো শুনি। না, আমি ওই জায়গায় ঠিক শামীম ভাই বলছেন যে আওয়ামী লীগের অনেক ক্ষত রয়েছে, ঠিক আছে, যে 15ই আগস্ট 21শে আগস্ট আওয়ামী লীগের ক্ষত আছে, নিশ্চয়ই সেটা একটা মর্মান্তিক ঘটনা। একটা রাজনৈতিক দলের 2 সপরিবার এবং বন্ধু নিহত হয়েছেন, শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা হয়েছে, কাঙ্ক্ষিত ছিল না, হৃদয় বিদারী, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি তার জন্য মানে পুরো জাতির উপর রিভেঞ্জ নিবেন এবং তার জন্য বাংলাদেশের রাজনীতিতে মানুষের অধিকার আপনি দখল করে নিবেন। পৃথিবীতে অনেক রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে তো, কিন্তু তার মানে জাতি 2 ভাগ হয়ে যাবে। তার মাঝে আপনি ভিন্ন দলের উপর রাজনৈতিক দায় চাপাবেন এবং দায় চাপিয়ে আপনি রাজনীতি করবেন। হ্যাঁ, বিএনপির আমলে 21শে আগস্টের ঘটনা ঘটেছে, একটা বিশ্বাসযোগ্য তদন্ত বিএনপি করতে পারেনি। আপনি জানেন যে বিএনপি তো ওই মামলার চার্জশিটও দেয়নি, তদন্ত প্রক্রিয়া দিন ছিল, শেষ করতে পারেনি। তার মানে ওই হত্যার দায় বিএনপির। তাই যদি হয় এই আওয়ামী লীগের আমলে যত হত্যা হয়েছে তার দায় আওয়ামী লীগের হবে। আমি বলছি যে নিশ্চয়ই 21শে আগস্টের একটা গ্রহণযোগ্য বিচার হওয়া উচিত যারা এর সাথে জড়িত। এবং অনির্বাচনের সরকার একটা তদন্ত করেছিল, ফজলুল কবির 21 জনকে আসামি করেছিল, বিএনপিকে দায় দিয়েছিল না এবং বলেছিল যে একটা ইসলামী জঙ্গি গোষ্ঠী এটা করেছে। আওয়ামী লীগ তো সেখানে থাকেনি। 2 বছর 2009 ক্ষমতায় এসে 2011 পর্যন্ত অধিকতর তদন্তের নামে বিএনপি নেতাদেরকে গ্রেফতার করার চেষ্টা করলো, সাজা দেওয়ার চেষ্টা করলো, সেটাও তো একদম রাজনৈতিক প্রতিহিংসা। এখন সেইগুলির অবসান হওয়া দরকার, কোনো সন্দেহ নেই। এইগুলি রেখে সৌহার্দ্যপূর্ণ রাজনীতি করা যাবে। অনেক ধন্যবাদ। ঠিক আছে, জনাব আমিনুল ইসলাম আমিন, আপনার শেষ কথাগুলো শুনি, আপনার জন্য 1 মিনিট। আপনি একটু কাইন্ডলি নিজেকে আনমিউট করে নিন। জনাব শেখ রবিউল আলম যে কথাগুলো বলছেন আমি সেটা অ্যাপ্রিসিয়েট করি, যে জাতি কি বিভক্ত হবে, সেই জায়গায় আমি তার কাছে পাল্টা প্রশ্ন করতে চাই, বিভক্তটা করলো কে, কার জন্য জাতিটা বিভক্ত হচ্ছে? এবং উনি বলছেন যে বিএনপি তো জর্জ মিয়াকে এইরকম একটি ঘটনার কল্পিত করে একটা চার্জশিট দিয়েছিল, তাহলে সুতরাং বাট হ্যাঁ, এটা যদি উপলব্ধি হয় যে এগুলো আমাদের ভুল ছিল, আই অ্যাপ্রিসিয়েট ইট, তাহলে আমরা সেখান থেকে শুরু করতে পারি নতুন পদযাত্রা, যেখানে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল একজন আরেকজনকে শত্রু ভাববো না, আমরা রাজনৈতিক প্রতিপক্ষ ভাবো। কিন্তু আমি মনে করি সেটা প্রমাণের দায় অবশ্যই বিএনপির, আমার নয়। আমরা আমাদের উদারতার সর্বোচ্চ পরাকাষ্ঠা দেখিয়েছি, এখনো দেখাচ্ছি, ভবিষ্যতে দেখাবো। কারণ আওয়ামী লীগের নেতৃত্বে দেশ হয়েছে, আওয়ামী লীগ বুঝে গর্ব যন্ত্রণা কি, এই দেশের গর্ব যন্ত্রণা আওয়ামী লীগ যতটুকু ধারণ করবে, যতটুকু বুঝবে, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, ততটুকু অন্য কারো বুঝার কথা নয়। জি, জনাব রবিউল আলম, আপনি নিজেকে আনমিউট করুন। আপনি কি বলতে চেয়েছিলেন আমরা ঠিক শুনতে পারিনি। আমি বলেছি যে আওয়ামী লীগ রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে, কিন্তু তার মানে আওয়ামী লীগকে দেশের মালিকানা দিয়ে দেওয়া হয়নি। আর 21শে আগস্ট মামলায় বিএনপির আমলে মামলার চার্জশিট দেওয়া হয়নি। মামলার তদন্তের প্রাথমিক পর্যায়ে জজ নিয়ে এসেছিল, এরকম হলি আর্টিজানেও তৌহিদুল ইসলাম এসেছিল। আপনি নিজেকে আনমিউট করুন। এফবিআই কে বাংলাদেশে আসতে দেওয়া হয়নি। এফবিআই বাংলাদেশে এসেছে, ইন্টারপোল এসেছে, এক সদস্য বিশিষ্ট বিচার বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে। কেন নিজেদের মতো করে অধিকতর তদন্ত করে বিএনপির উপর দায় চাপিয়েছেন। আওয়ামী লীগের নির্মম ঘটনাটির রাজনৈতিক ব্যবহার আপনারা হয়েছে, কখনো মতিঝিলে পাঠানো হয়েছে, কখনো রমনা থানায় পাঠানো হয়েছে, শেষ পর্যন্ত মামলা নেওয়া হয়নি। যদি বিএনপি নেতৃবৃন্দ এটার সাথে না থাকতেন তাহলে কেন মামলা নেওয়া হলো না? কেন রাতারাতি মামলা নেওয়া হয়েছে? না, মামলা দায় চাপানোর ব্যাপার, অবশ্যই কথায় যদি ঠিক থাকে সেটা কি জাস্টিফাই করতে যান, প্রমাণ করে 21শে আগস্টের সহযোগিতা করেছে।
না না আওয়ামী লীগের রাজনৈতিক ব্যবস্থা করবে এই কারণে ডিবেট করার চেষ্টাটা প্রমাণ করে এটা পিছনে বিএনপি সম্পর্কে আওয়ামী লীগের 15ই আগস্ট আর 21শে আগস্ট এই রাজনীতি, আর কোনো রাজনীতি তো আওয়ামী লীগের নেই। না না আওয়ামী লীগ 21 খালেদা জিয়ার উপরে আপনাদের ক্ষমতায় আসার পর 7 হামলা করেছেন, আমরা ওদের রাজনীতি করি না। 15 আগস্ট স্বাধীনতার আগে হয়নি, শহরে প্রত্যক্ষভাবে হামলা করেছেন, প্রকাশ আওয়ামী লীগের রাজনীতি মানুষের রাজনীতি করি না। আওয়ামী লীগ স্বাধীন করেছে, খালেদা জিয়ার বাড়ি বহরে বোমা হামলা করেছেন, ওটা নিয়ে রাজনীতি করি না। গণঅভ্যুত্থান হয়েছে। সুতরাং যে কথাগুলো বলছেন যে আওয়ামী লীগের রাজনীতি 15 আগস্টে ভিত্তি করে, এটা টোটালি আপনার রং কনসেপ্ট, ভুল ধারণা। আওয়ামী লীগ 15 আগস্টে রাজনীতি করলে 54 সালে যুক্তফ্রন্টে ক্ষমতায় আসতো না, 66 6 দফা হতো না, 69 গণঅভ্যুত্থান হতো না, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিত না। আওয়ামী লীগ কোন হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজনীতি করে না বলে সে সমস্ত রাজনীতি। অনেক ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই, আমরা এখানেই শেষ করছি আজকের মতো জনতন্ত্র গণতন্ত্র। আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে অনেক ধন্যবাদ।